ওকে, আমরা শুরু করি। আমাদের আজকের চ্যাপ্টারটি হচ্ছে সরল এবং যৌগিক মুনাফা। আচ্ছা, যৌগিক মুনাফাকে আমরা আরেকটা নামেও ডাকি বা অঙ্ক আসে থাকে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে। চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে মূল যে পার্থক্য সেটি হচ্ছে সরলের ক্ষেত্রে শুধুমাত্র মূলধনের উপরে মুনাফা আসবে, শুধুমাত্র মূলধন। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে মূলধন যেটা থাকবে সেটার উপরে প্রথম বর্ষে যে ইন্টারেস্ট আসবে, পরের বছরে সেই সুদ যোগ হয়ে তার উপরে আবার ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে। এই হচ্ছে পার্থক্য। সরল মুনাফার ক্ষেত্রে যত বছরই এটা ইন্টারেস্ট হোক না কেন, শুধুমাত্র মূল টাকার উপরে হবে। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরে মূল টাকার হয়ে পরের বছরে, অর্থাৎ দ্বিতীয় বছর শেষে মূল টাকার উপরে যে ইন্টারেস্ট আসবে সেটার উপরে ইন্টারেস্ট অ্যাপ্লিকেশন হবে। যেমন সরল মুনাফার ক্ষেত্রে যদি আমরা বলি 100 টাকার 10% হার সুদে, 10% হার সুদে 2 বছরে ইন্টারেস্ট কত হবে? তাহলে 100 টাকার 10% মানে কত? 10 টাকা। প্রথম বছর শেষে 10 টাকা হবে, দ্বিতীয় বছর শেষেও 10 টাকা হবে, টোটাল হবে 20 টাকা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফার ক্ষেত্রে 100 টাকার 10% হার সুদে প্রথম বছর শেষে কত হবে? প্রথম বছর শেষে হবে হচ্ছে 10 টাকা, প্রথম বছর শেষে। আর আগের ছিল মূলধন 100 টাকা, তাহলে মোট 110 টাকা। এখন দ্বিতীয় বছর শেষে এই 110 টাকার উপরে 10% ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে, মানে 11 টাকা। তাহলে আমাদের টোটাল এক্ষেত্রে ইন্টারেস্ট কত হলো? প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছর শেষে 11 টাকা, মোট হচ্ছে 21 টাকা। তাহলে এখানে সরল বৃদ্ধির ক্ষেত্রে হয়েছিল 20 টাকা, আর যৌগিক বৃদ্ধির ক্ষেত্রে 21 টাকা। এই হচ্ছে সরল মুনাফা এবং যৌগিক মুনাফার মধ্যে পার্থক্য। ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাই। তাহলে বিষয়গুলো আরো এক একে ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। আচ্ছা, আমরা প্রথম অঙ্কটি দেখি। বলা হচ্ছে যে বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 450 টাকার 3 বছরের সুদ কত? আচ্ছা, আমরা একটা সিম্পল সূত্র দিয়ে সমস্ত অঙ্কগুলো করব। সূত্রটি হচ্ছে যে সুদ সমান আসল গুণ হার গুণ সময় ভাগ 100। এখানে হার মানে হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট যেটি। আসল, মূল টাকা মূলধন, সময়, যে সময়ের জন্য বের করতে বলবে। আর এই 100 মানে হার, মানে সবসময় পার্সেন্টেজ হয়। হ্যাঁ, যেমন 5%। তাহলে এখানে হার 5, আর এই পার্সেন্টেজের 100 নিচে, এটা সূত্রের মধ্যে ইনক্লুডেড। আমরা শুধুমাত্র এই সূত্রটি মনে রাখবো, সুদ সমান আসল গুণ হার গুণ সময় ডিভাইডেড বাই 100। এখন এখান থেকে আমাদের যে কোনো কিছু বের করতে বলতে পারে। আমরা তাহলে শুধুমাত্র এই সূত্রটি মনে রাখলে এখান থেকে আমরা সমীকরণের নিয়ম অনুযায়ী লিখতে পারি আসল গুণ হার গুণ সময় সমান সুদ গুণন 100। এইভাবে আমরা একটা সমীকরণ দাঁড় করাতে পারি। তো এখান থেকে আমরা যদি বের করতে চাই যে আসল সমান কত, অতএব আসল সমান, আসল সমান, আসল বাম পাশে থাকবে, হার এবং সময় ডান পাশে, যে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হার ইনটু সময়। ঠিক আছে না? এখন আমাদের এখানে আসল বের করেছি, আমরা যদি হার বের করতাম তাহলে কি হতো? এখানে হার হতো আর এই আসলটা এখানে চলে আসতো। জাস্ট এই সূত্রটি আমরা মনে রাখতে পারলে এখান থেকে সবগুলো সূত্র বের করতে পারবো। ঠিক আছে। তো আমাদের এই যে অঙ্কটি দেয়া আছে, এখানে আমাদের সুদের হার কত?
এই সুদের আমরা এই সূত্রে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হয় দেখেন। এই যে আমাদের আসল কত এখানে 450 টাকা, গুণ হার কত, হার হচ্ছে এই যে 10, সময় কত 3 বছর, ডিভাইডেড বাই 100। তাহলে আমরা এটা যদি উপর নিচে গুণ ভাগ করি তাহলে কত হয়, এখানে 45 থাকছে আর এখানে 3 থাকছে। তাহলে 3 গুণ 45 কত হয়, 3 × 40 120, 3 × 5 = 15, 135। 135 এটা হচ্ছে সুদ। আচ্ছা এখানে আহ, স্যার ওখানে চার বলা হাজার হয়েছে পাঁচশো টাকা বার্ষিক হবে শতকরা। অবশ্যই। তাহলে এখানে 4500 হবে, অথবা এখানে 1350 যেটা আছে শূন্য একটা বাদ যাবে, তাহলে ম্যাচ হয়। এটা বোধহয় আমি তুলতে ভুল করেছি। ঠিক আছে, তো আমাদের সুদ হচ্ছে 135 টাকা। আর এখন যদি এখানে 4500 টাকা হতো, সেক্ষেত্রে সুদ হতো কি, একটা শূন্য এখানে থেকে যেত বাড়তি, সেক্ষেত্রে 1350 টাকা সুদ হইতো। ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট একটি অঙ্ক দেখি। রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো, 1 বছর পরে কত সুদ পাবে? তাহলে দেখেন আমাদের এখানে মূলত দুইটি অঙ্ক আছে। এই যে এখানে 20% সরল সুদে 800 টাকা, আর এই পাশে 15% সরল সুদে 600 টাকা। দুই ক্ষেত্রেই সময় কতটুকু করে হবে, 1 বছর। এই যে এখানে 1 বছর পরে আমাদের সুদ বের করতে হবে। আসলে এই অঙ্কগুলো আমাদের খাতা কলমে করারও প্রয়োজন নেই, আমরা মুখে মুখেই করতে পারবো। এই যে সুদের হার 20%, এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে যদি মূল টাকা 100 টাকা হয়, তাহলে 1 বছর পরে এই 100 টাকা থেকে আমরা 20 টাকা সুদ পাবো। এটার মানে হচ্ছে সুদের হার মানে এরকম। যদি 5% সুদের হার হয়, তার মানে কি, আমাদের আসল টাকা 100 হলে আমরা এখান থেকে সুদ পাবো 5 টাকা। অর্থাৎ অলওয়েজ পার্সেন্টেজ মানেই 100 টাকা বেস ধরে আমাদের হিসাব করতে হবে। সুদের হার যদি 8% হয়, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ হবে 8 টাকা। তো আমাদের এখানে সুদের হার 20%, তার মানে কি 100 টাকায় সুদ হবে কয় টাকা, 20 টাকা। তাহলে 800 টাকায় কত হবে, 800 টাকায় হবে হচ্ছে 160 টাকা। আর এখানে সুদের হার কত, 15%, তার মানে 100 টাকায় কত হবে, 15 টাকা। তাহলে 600 টাকায় কত হবে, 15 টাকার 6 গুণন, মানে 90 টাকা। এখন এই 160 আর 90 যোগ করলে কত হয়, 250 টাকা। আচ্ছা আমরা এই যে মুখে মুখে সহজ ভাবে যেটা করলাম, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। প্রশ্ন থাকলে করতে হবে। হ্যাঁ, ভেরি ইজি। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, এই জি স্যার। অঙ্কটি দেখি। শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত? এটা যদি আমরা মুখে মুখে করি তাহলে কি হয়, এই দেখেন এখানে শতকরা বার্ষিক 12 টাকা হার, মানে এটাই রেট অফ ইন্টারেস্ট 12%। অর্থাৎ আমাদের 100 টাকায় 12 টাকা হবে, তাহলে 600 টাকায় কত হবে, 6 × 12 = 72, 72 টাকা। এই 72 টাকা কি আমরা 1 বছরে পেলাম না, 1 বছরেরটা পেয়েছি, কারণ সুদের হার মানে 1 বছরের হিসাব। কিন্তু আমাদের এখানে কয় মাসের বের করতে বলেছে, 6 মাসের। তাহলে 1 বছরের অর্ধেক হচ্ছে 6 মাস, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 36 টাকা। এখন এই অঙ্কটি যদি আমরা সূত্রের মাধ্যমে করতে চাইতাম তাহলে স্যার কেমন হতো? কি আছে? এই যে সুদ সমান আসল গুণ হার গুণ সময় ভাগ 100। তাহলে আমাদের আসল হচ্ছে 600 টাকা, গুণ হার কত, 12 টাকা। আচ্ছা আমাদের সময় আছে কত, সময় সমান 6 মাস। 6 মাস মানে হচ্ছে 6কে 12 দিয়ে ভাগ করলে সেটা বছর হয়ে যায়। তাহলে 1/2 সমান 1/2 বছর। আচ্ছা এই যে সূত্রটি, এই সূত্রটি শুধুমাত্র
এক বছরের জন্য প্রযোজ্য। সরি, এক বছর না, মানে এক্ষেত্রে সময়ের যে একক সেটা বছরে হবে। এক বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর, 3.5 বছর। অর্থাৎ এখানে যদি আমরা সরাসরি সময় বছরের পরিবর্তে মাস বসাই, এখানে যদি 6 বসাই, তাহলে কিন্তু এক্ষেত্রে হবে না। ঠিক আছে, আমাদের এখানে বছরই বসাতে হবে। তো আমাদের 6 মাস সমান এখানে কত পেলাম? হাফ বছর, অর্থাৎ 1/2। আর আমাদের নিচে কি সূত্রের 100। এই যে এটা এখন আমরা যদি গুণ ভাগ করি, তাহলে 636, 36 টাকা। আচ্ছা, এটাতে কি আমাদের কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আমাদের বিগত যে ক্লাসগুলো ছিল, সবগুলো ক্লাসের ভিডিও কিন্তু দিয়ে দিছি, আপনাদের সাথে লিংক শেয়ার করা হয়েছে। হ্যাঁ, যাদের যাদের দেখার প্রয়োজন মনে করেন, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, নেক্সট কোশ্চেন। শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকার 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে? তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে? আসল দেয়া আছে, সময় দেয়া আছে, সুদ দেয়া আছে। বের করতে হবে কি? বার্ষিক কত মুনাফা, মানে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ হার। রেট অফ ইন্টারেস্ট মানে হার বের করতে হবে। তো হারের সূত্র কি ছিল? হারের সূত্র ছিল হচ্ছে 100 গুণন সুদ ডিভাইডেড বাই সময় গুণ আসল, অর্থাৎ আসল গুণ সময়। আমরা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, যেহেতু এখানে গুণ হবে। তাহলে 100 গুণন সুদ হচ্ছে 1,500 টাকা, ভাগ আমাদের সময় হচ্ছে 5 বছর, আর আসল হচ্ছে কত? 3,000 টাকা। তো আমরা এখান থেকে যদি গুণ ভাগ করি, এই 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, এখান থেকে 1 শূন্য 1 শূন্য কেটে দিলাম, এখানে 3 × 5 = 15, আর উপরে আছে কত? 150। তাহলে 15 150-র মধ্যে কত যায়? আমাদের উপরে 150 থাকছে, আর নিচে থাকছে 3 × 5 = 15। 15 দিয়ে 150 কাটলে 10 হয়। 10 15 150। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে এক্ষেত্রে? সুদের হার 10%। এই কোনো প্রশ্ন আছে? স্যার। আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। 500 টাকার 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ, একত্রে 500 টাকা। সুদের হার কত? এখান থেকে আমাদের সুদের হার বের করতে হবে। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ, একত্রে 500 টাকা। সুদের হার কত? তাহলে আমাদের এখানে হার জানা নেই, আমাদের হার বের করতে হবে, তাই না? আমাদের এখানে সুদের পরিমাণটি দেয়া আছে একত্রে। তাহলে আমাদের মূল সূত্র কি ছিল? সুদ সমান আসল গুণ সময় গুণ হার ডিভাইডেড বাই 100। এটি ছিল না? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রথম ক্ষেত্রে লিখতে পারি আসল মানে হচ্ছে 500 টাকা গুণ সময় 4 বছর, হার আমাদের জানা নেই, হার বের করতে হবে, হার জানা নেই, ভাগ 100, যোগ। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি হবে? আচ্ছা, আমরা যোগটি পরে দিই। দ্বিতীয় ক্ষেত্রে কি হয় আমরা একটু এলাবোরেট করি, এলাবোরেট পারলে শর্টকাট আমরা এমনিতেই পারবো। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসল কত আছে?
দ্বিতীয় ক্ষেত্রে আসল হচ্ছে 600 টাকা, সময় হচ্ছে 5 বছর। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে 600 গুণ সময় হচ্ছে 5 বছর, গুণ হার ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে কি থাকছে, আমাদের 100 100 কেটে গেল, থাকছে হচ্ছে 530। 30 ইন্টু হার। আর এখানে কত থাকছে, 4 5 20। 20 ইন্টু হার। আমাদের প্রশ্নে যে কি বলেছে, প্রশ্নে বলেছে যে এই দুইটা সুদ একত্রে যোগ করলে কত টাকা হবে, 500 টাকা হবে। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি 20 ইন্টু হার প্লাস 30 ইন্টু হার সমান কত, 500। যেহেতু দুইটা এই যে বলা হয়েছে যে একত্রে যোগ করলে 500 টাকা হবে। আমরা এখান থেকে যদি হার কমন নিই তাহলে কি হবে, 20 যোগ 30 সমান 500, বা হার ইন্টু 50 সমান 500। অতএব হার সমান 500 ভাগ 50 সমান কত, 10। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 10%। অঙ্কটি আমি একটু বড় করে করলাম বোঝার সুবিধার্থে। আমাদের এই অঙ্কটি আমরা শুধুমাত্র এই যে এইটুকু মুখে মুখে হিসাব করে এইভাবে যোগ করে করে ফেলতে পারবো। জাস্ট বোঝার জন্য আমি ওটি বড় করে করলাম, চাইলে এটি খুব ছোট করেও করা সম্ভব হবে, ঠিক আছে। আমরা এক্ষেত্রে আরেকটা শর্টকাট করতে পারি, সেটা হচ্ছে অপশন নিয়ে। আমি নাম্বার থেকে অপশন শুরু করব। আমাদের শর্টকাটে যদি করতাম, পরীক্ষায় কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটি করার জন্য দেখেন কিভাবে করতাম। রেট যদি 10% হয় তাহলে 500 টাকায় কত হবে, 50 টাকা। 4 বছরের জন্য 4 50 200 টাকা, যোগ 600 টাকা 10% মানে কত, 6 10 60 টাকা। তাহলে 5 বছরের জন্য কত হবে, 5 60 300 টাকা, মোট 500 টাকা। তাহলে আমাদের ইন্টারেস্ট মোট 500 টাকার সাথে ম্যাচ করেছে। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এই অঙ্কটি করতে কত সময় লাগতো, বড় জোর 2 থেকে 3 সেকেন্ড। এই প্রশ্নে কি আমরা ক্লিয়ার বিষয়টা? কোনো জি কনফিউশন স্যার। কোশ্চেন থাকলে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। বার্ষিক 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে। আমাদের এখানে তাহলে কি কি দেয়া আছে বলেন তো। আমাদের এখানে প্রথমত হার দেয়া আছে, হার দেয়া আছে 6%। এরপরে কি আছে, আসল দেয়া আছে, আসল দেয়া আছে কত, 450 টাকা। এরপরে কি দেয়া আছে, সুদ দেয়া আছে। কিন্তু আমাদের এই অঙ্কে সরাসরি সুদের কথা বলা নেই, বলা হয়েছে সুদ এবং আসল একত্রে আছে। তাহলে সুদ সমান কি বলেন তো, সুদ সমান সুদ আসল বিয়োগ আসল, ঠিক আছে না। তাহলে আমাদের সুদ আসল কত, সুদ কত হবে, 558 বিয়োগ 450 কত হবে, 108 টাকা। ব্যাস, আমাদের এখানে হার দেয়া আছে, আসল দেয়া আছে, সুদ দেয়া আছে। তাহলে কি আমরা সময় বের করতে পারবো না, সেই সূত্র, সময় সমান কত হবে, সূত্র ছিল 100 গুণন সুদ, আসল গুণন হার। আমাদের সুদ কত, 108 টাকা। আমাদের আসল কত, 450 টাকা। হার কত, 6।
এই শূন্য শূন্য একটা শূন্য কাটলাম, এখানে 5 × 2 = 10, 5 × 9 = 45। এবার 9 × 9, এখানে এক থাকছে, 9 × 2 = 18, 6 × 2 = 12, তাহলে 2 × 2 মানে 4। তাহলে আমাদের সময় কত হচ্ছে? 4 বছর। আচ্ছা, এটি যদি আমরা শর্টকাটে করতাম তাহলে কি হতো? আমাদের আসল হচ্ছে 450 টাকা, সুদ হচ্ছে 458 টাকা, তাহলে এই সুদ আসল এবং আসলের মধ্যে পার্থক্য কত? পার্থক্য 108 টাকা। তাহলে এই 108 টাকা হচ্ছে আমাদের সুদ। এখন আমরা এখান থেকে এই সময় নিয়ে গুণ করে দেখবো যে আমাদের 108 টাকা কত হয়। এখন আমাদের 6 টাকা হার সুদে এই 450 টাকার সুদ কত হবে বলেন তো? 450 টাকার সুদ হবে হচ্ছে 424, আর 50 টাকার জন্য হচ্ছে 3 টাকা, 27 টাকা। তাহলে আমরা 27 দিয়ে এই সময়কে গুণ করব। 27 × 4 মানে কি? 108। মিলে যাচ্ছে উত্তরের সাথে। শর্টকাটটা বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, নেক্সট স্লাইডের অঙ্কটি দেখি। সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে আমাদের এখানে হার বের করতে বলেছে। যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। যে কোনো মূলধন সুদে আসলে 3 গুণ হবে। তাহলে আমরা যদি আসল ধরি, আমরা জাস্ট ধরে নিচ্ছি, এখানে আমাদের কিছু দেয়া নেই, ধরি আসল সমান 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে বলেন তো? স্যার 300 টাকা। সুদ আসল কত হবে? 300। যে কোনো আসল সুদে আসলে কি হবে? 3 গুণ হবে। তাহলে সুদ আসল মানে কি? আসলে 3 গুণ, অর্থাৎ কত? 300 টাকা। তাহলে আমাদের সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 300 - 100 মানে 200 টাকা। এবার সময় তো আমাদের এখানে দেয়া আছে 8 বছর। 8 বছর, তাহলে আমাদের সময় দেয়া আছে, সুদ দেয়া আছে, আসল দেয়া আছে। আমরা হার বের করতে পারবো না? এই তো পারার কথা, সবার এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা ছিল। তখন অঙ্কটি হয়ে যাওয়ার কথা ছিল। ওকে, 100 আমাদের সুদ এখান থেকে কত পেয়েছি? 200 টাকা। ব্যাস, আসল কত পেয়েছি? আসল 100 টাকা। আর সময় হচ্ছে 8 বছর। তাহলে 100 100 কেটে গেল। এবার 8 দিয়ে 200-কে ভাগ করলে কত হয়? 25 আট স্যার। পঁচিশ 8 × 25 = 200। ঠিক আছে, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 25%। এখন এটি যদি আমরা মুখে মুখে করতাম তাহলে কিভাবে হতো? আমরা ধরে নিলাম যে আমাদের আসল 100 টাকা, যেহেতু সুদে আসলে 3 গুণ হবে, তার মানে 300 টাকা। তাহলে আসল বাদ দিলে থাকছে 200 টাকা, তার মানে আমাদের সুদ হবে 200 টাকা। আর সুদ হবে আসল হবে 100 টাকা, সুদ হবে 200 টাকা। সময় হচ্ছে এখানে কত? 8 বছর। আমরা যে কোনো একটা অপশন দিয়ে শুরু করতাম, হয়তো প্রথমে রাউন্ড অপশন আমরা 20 দিয়ে করতে চাইলাম। 20 দিয়ে 100 টাকার সুদ হবে 20 টাকা। তাহলে 8 বছরে কত হবে? 1 বছরে হবে কত? 8 × 20 = 160 টাকা। 160 টাকা হচ্ছে, কিন্তু হতে হবে কত? 200 টাকা। মানে 160 টাকা যদি 20%-এ হয়, তার মানে 20 চেয়ে যে অপশন গুলো কম সেগুলো তো হওয়ার কোনো সুযোগই নেই, কারণ 20%-এ 160 টাকা।
হতে হবে 200 টাকা। তার মানে 20 চেয়ে উপরে যে অপশনটি আছে সেটি 25, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট হবে 25%। অঙ্ক করার সময় আমরা এই লজিক গুলো অ্যাপ্লাই করবো। হ্যাঁ, যে আমরা অঙ্কগুলো লজিক দিয়ে ব্যাকওয়ার্ড প্রসেসে আগানোর চেষ্টা করব। বেশিরভাগ অঙ্কগুলাই আমরা প্রথমত দেখবো যে আমরা ব্যাকওয়ার্ড প্রসেসে করতে পারি কিনা। ঠিক আছে, এগুলো অনলি ফর এক্সাম, কিন্তু আমাদের অঙ্কগুলো শিখতে হবে। এই অঙ্কগুলো কেন শিখতে হবে? এই অঙ্কগুলো শিখতে হবে কারণ এই জন্য যে ব্যাংক প্লাস বিসিএস সহ আরো অন্যান্য যে 9 গ্রেডের যে জবগুলো আছে, সেই জবগুলো প্রথমত প্রিলি হয়। প্রিলি হওয়ার পর একটা রিটেন হয়। সেই রিটেনে বেশ ভালো রকমের একটা ম্যাথমেটিক্স থাকে। হ্যাঁ, বেশ বড় অঙ্কের একটা ম্যাথমেটিক্স থাকে। এই ম্যাথমেটিক্সে দেখা যাচ্ছে যে কোনো কোনো রিটেন পরীক্ষায় 30 থেকে 40 পর্যন্ত ম্যাথমেটিক্স থাকতে পারে। আর এই সুদ কষা চ্যাপ্টার থেকে হয়তো একটা অঙ্ক পড়বে, তার মার্ক 8 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এই জন্য প্রথম আমাদের অঙ্কগুলো কিভাবে করতে হয় লিখিত, সেগুলোর জন্য এই নিয়মগুলো দেখছি। আর এমসিকিউ দাগানোর জন্য এই শর্টকাট। বেশিরভাগ অঙ্কগুলোই আমরা ব্যাকওয়ার্ড প্রসেসে, অর্থাৎ এই প্রশ্ন থেকে উত্তর থেকে প্রশ্ন মেলানোর চেষ্টা করব। এগুলো বাসায় প্র্যাকটিস করতে করতে একসময় আয়ত্তে চলে আসবে। ওকে, নেক্সট লাইন। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5500 টাকা হয়। আর এখানে মুনাফা আসলের 3/8 অংশ হয়। আসলের মুনাফার হার নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এই কোশ্চেনে দুইটা উত্তর চেয়েছে। একটা হচ্ছে আসল সমান হওয়ার, আর একটা হচ্ছে হার সমান উভয়। এই দুইটা জিনিস বের করতে হবে। তো আমরা আসল জানি না, হারও জানি না। তো আমরা আসল যদি ধরে নিই তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন, আমরা যেটাকে আসল ধরবো সেই আসলের 3/8 অংশ হবে হচ্ছে মুনাফা। তাহলে আমরা একটা রাউন্ড ফিগার ধরার জন্য যদি আসল 8 টাকা ধরি, তাহলে অঙ্কটি করতে আমাদের একটু সুবিধা হবে। অতএব মুনাফা সমান, মুনাফা কত হবে? আসল এর 3/8 টাকা। 8 8 কেটে গেল, তাহলে মুনাফা কত টাকা হচ্ছে? 3 টাকা। তাহলে আমাদের মুনাফা আসল কত হবে? অতএব মুনাফা আসল 8 টাকা যোগ 3 টাকা সমান 11 টাকা। এই পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি, তাই না? জি যদি না স্যার। বুঝি তাহলে আমরা প্রশ্ন করি। বুঝেছি। ওকে, এবার নেক্সট স্টেজ। তো আমরা এটাকে কি এরকম ভাবে লিখতে পারি, যদি সুদ আসল 11 টাকা হয়, আসল 8 টাকা, আমরা কি এরকম লিখতে পারি? জি স্যার, পারি। ওকে, তাহলে যদি সুদ আসল 1 টাকা হয়, তাহলে আসল কত হবে? 8 এর 11 টাকা। আর আমাদের এখানে প্রশ্নের সুদ আসল দেখেন কত দেয়া আছে? 5500 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুদ আসল 5500 টাকা হলে আসল কত হবে? 8 গুণন 5500 ডিভাইডেড বাই 11। এটা গুণভাগ করলে কত হয়? 11 55-এর মধ্যে যায় 5 বার, পাশে দুইটা শূন্য বসে গেল, তাহলে 5 আসবে 40, 4000 টাকা। তাহলে শর্তানুযায়ী আমাদের আসল কত হচ্ছে? আসল হচ্ছে 4000 টাকা। এই অঙ্কে আসল 4000 টাকা। তাহলে আমরা একটা অংশের উত্তর পেলাম। এখন আমাদের বের করতে হবে হার সমান ওয়াট।
আমরা আসল পেয়ে গেছি, তাহলে আমাদের সুদ কত হবে? সুদ হবে, সুদ আসল কত ছিল? 5,500। এখান থেকে আমরা আসল বাদ দিয়ে দিলাম। তাহলে আসল বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের সুদ। তাহলে সুদ হচ্ছে কত? 1,500 টাকা। আচ্ছা, আমরা এখান থেকে আসল পেয়েছি, সুদ পেয়েছি। আমাদের এখানে সময়ও দেয়া আছে। সময় কত? 3 বছর। সময় 3 বছর। সময় সমান 3 বছর। তাহলে আমরা হার বের করতে পারবো। হার সমান, সূত্র কত ছিল? হার সমান 100 গুণন সুদ ডিভাইডেড বাই আসল গুণ সময়। তো আমরা এই সূত্র অনুযায়ী যদি এখানে মানগুলো বসিয়ে দিই, সুদ হচ্ছে কত? 1,500 টাকা। আমাদের আসল কত ছিল? 4,000 টাকা। সময় 3 বছর। আমরা এখান থেকে গুণ ভাগ করতে থাকি। এখানে 2 শূন্য, এই 2 শূন্য কেটে গেল। এখান থেকে 1 শূন্য, এখান থেকে 1 শূন্য কেটে গেল। তাহলে আমাদের এখানে 10 থাকছে। 3 দিয়ে 15 গুণ করলে ভাগ করলে হয় 3 × 5 = 15। 5 থাকছে। আচ্ছা, আমাদের তাহলে উপরে থাকছে কত? 10 × 5, অর্থাৎ 5×10 = 50, আর নিচে 4। 4 দিয়ে 50-এর ভাগ করলে কত হয়? 4 × 12 = 48, আর 4×5 = 20। 12.5। তাহলে আমাদের সুদের হার হচ্ছে তো 12.5। সুদের হার 12.5 এবং আসল হচ্ছে 4,000। অপশন খ। এই প্রশ্নটি লিখিত পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই জন্য আমি এখানে ইলাবোরেটলি দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে। আমরা এই ধরনের অঙ্কটি, এটি আবার অপশন থেকে প্রশ্নে যাইতে জটিল, যেগুলো আমাদের প্রশ্ন উত্তর থেকে প্রশ্নে যেতে পারবো না, সেগুলো আমরা নিয়ম অ্যাপ্লাই করে দ্রুত সময়ের মধ্যে করে ফেলবো। আর এই সিদ্ধান্ত যে আমরা কিভাবে করব, খুব দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে নিয়ে নিতে হবে। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এই সিদ্ধান্তটিও নিয়ে নিতে হবে, কারণ আমরা ভেবে 5 থেকে 6 সেকেন্ড সময় কখনোই ব্যয় করব না। আমি মোটামুটি ক্লাসের প্রথম দিকে আপনাদের বলেছিলাম যে কিভাবে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করবেন। হ্যাঁ, যে সাবজেক্টের জন্য যেটুকু সময় বরাদ্দ থাকবে তার বাইরে যাওয়া যাবে না। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আমরা সরল মুনাফা যা করলাম, এর বাইরে খুব একটা সরল মুনাফা আর থাকবে না। এখন চক্রবৃদ্ধি মুনাফা দুই একটি অঙ্ক দেখবো। চক্রবৃদ্ধি মুনাফা একই ধরনের অঙ্ক পড়ে, এই দুইটি অঙ্ক করলে সাধারণত এর বাইরে খুব একটা অঙ্ক থাকতে দেখা যায় না। তো আমরা একটা চক্রবৃদ্ধির একটি অঙ্ক দেখি। বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আচ্ছা, আমরা প্রথমত সূত্রটি একটু আলোচনা করি। এই যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি কেমন হয়, এটা আমরা একটু দেখি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধন, এটা সূত্র হচ্ছে এ সমান P × 1 + R⁴ এটি হচ্ছে সূত্র, যেখানে পি সমান হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল, এটার বাংলা হচ্ছে আসল। আসলের আরেকটা নাম কি? মূলধন। ব্যাস, পি গেল। এরপরে আর, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্টের বাংলা কি? হার, সুদের হার। এরপরে আছে হচ্ছে এন। এন মানে হচ্ছে টাইম। টাইম মানে হচ্ছে সময়। ব্যাস। আর এখানে এ থাকছে। এ মানে হচ্ছে, এর নানান রকম নামকরণ করা যায়। এটা মানে হচ্ছে স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল। আর একটা নাম হচ্ছে সুদাসল। আর একটা নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন।
যে নামেই থাক, কথা হচ্ছে একই। ব্যাস, আমরা এই সূত্রটি মনে রাখবো। আচ্ছা, বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা দেখা যায় সরাসরি এই সূত্রটি চেয়ে বসে যে যৌগিক মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি। এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, অথবা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কোনটি। এই সূত্রটি দেয়া থাকে, সূত্রটি আমরা মনে রাখবো। সরাসরি এই সূত্রটি চেয়েও পরীক্ষায় প্রশ্ন থাকে। বিভিন্ন পরীক্ষায় দেখবো শুধুমাত্র এই সূত্রটি চেয়েছে, যে সবৃদ্ধি মূলের সূত্র কি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি। আমরা এই অঙ্কে দেখি আমাদের এখানে কি কি দেয়া আছে। এই অংশটি একটু লিখে নিই। আমাদের এখানে হার দেয়া আছে, হার মানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর। আর দেয়া আছে কত, 10%। এরপরে আমাদের পি দেয়া আছে, মানে আসল। আসল। এরপরে সময় দেয়া আছে, সময় মানে হচ্ছে এন, 2 বছর। আমাদের এই যে চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূলধন বের করতে হবে, অর্থাৎ এ বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন সমান ওয়ান, এ বের করতে হবে। তো আমাদের সূত্র কি ছিল, এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। আমাদের এখানে পি হচ্ছে কত, 800 টাকা। ওয়ান, আর রেট অফ ইন্টারেস্ট কত, 10%। 10%। এরপরে এন, নাম্বার অফ ইয়ার্স কত, 2 ইয়ার্স। সূত্রের 2। তাহলে এখানে আমাদের 800 থাকছে। আচ্ছা, এখানে আমাদের 100, আর এখানে 1 আছে, তাহলে লসাগু নিয়ম অনুযায়ী এই 100 1-এর সাথে গুণ হবে। তাহলে 100 হচ্ছে এর সাথে 10 যোগ হবে, 110/100 স্কোয়ার। আমাদের এখানে 800। আচ্ছা, আমাদের এখানে 110/100 এর স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ারের পরিবর্তে কি এটা এমন লিখতে পারি, এরকম। যেমন আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান এ ইন্টু এ। একইভাবে 110/100 স্কোয়ার মানে 110/100 গুণন 110/100। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু রেসপন্ড করি, বুঝতে না পারলে অবশ্যই কথা বলবো, ঠিক আছে। এবার আমরা গুণ ভাগ করি, 2 শূন্য, এই 2 শূন্য কেটে গেল। এখানে 2 শূন্য আছে, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে গেল। তাহলে আমাদের এখানে থাকছে 8 গুণন 11 গুণন 11। এটা তাহলে কত হয়, 11 আর 11 গুণ করলে কত হয়, 121। তাহলে 8 গুণন 121। তাহলে 8 অক্ষে 8, 8 2 গুণ 16, 6 হাতে থাকে 1, 8 অক্ষে 8 আর 1 9, 968 টাকা। তাহলে আমাদের সবৃদ্ধি মূল কত হচ্ছে, 968 টাকা। আচ্ছা, এই প্রশ্নটি আমরা কে কে বুঝিনি। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে 2 বছরই থাকে সাধারণত পরীক্ষায়, কারণ এর চেয়ে বেশি থাকলে সেটা একটু কমপ্লেক্স হয়ে যায় হিসাবের ক্ষেত্রে, এবং বেশ জটিল, মুখে মুখে করা কঠিন। এই জন্য দেখবেন যে বেশিরভাগ প্রিলিমিনারি পরীক্ষায় 2 বছরের চাই। আচ্ছা, এই প্রশ্নে আমাদের কারো কোনো কোয়ারি আছে কিনা। আসসালাম স্যার। ক্লিয়ার স্যার। স্যার এখানে Clear? যে আচ্ছা, 800 টাকার 10% মুনাফায়, স্যার এখানে 800 টাকার 10% যদি 1 বছর, স্যার তাহলে কত হয়, 880 টাকা না? 100 টাকার 10%। তা 800 টাকায় এটা 10% হবে না? 800 এর 10 হ্যাঁ, ধরে হ্যাঁ, এটা 10% হয়, 80 টাকা হয়। জি, 80 টাকা। তাহলে এটা 880 টাকা। প্রথমত সেটা আহ মানে সুদ সহ আসল 880 টাকা। এটা তো 1 বছরের ক্ষেত্রে হতো, আমাদের এখানে দুই হ্যাঁ বছরের স্যার। চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে। এখানে যে জি কথাটা স্যার। আছে এটা কমপ্লেক্স ইন্টারেস্ট চেয়েছে বা কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের একদম বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী। এখন আমরা পরীক্ষার হলে এইভাবে বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী যদি এইভাবে লিখে করতে পারি চাই, আমরা তো এতটুকু ক্যালকুলেশন করার জায়গাও পাবো না, কারণ আমাদের তো প্রশ্ন করতে হবে হচ্ছে, ক্যালকুলেশন করতে হবে হচ্ছে ওই প্রশ্নের ফাঁকে ফাঁকে যে অল্প জায়গা থাকবে সেটার উপর। এইটা আমরা মুখে মুখে কিভাবে করতে পারবো সেটা হচ্ছে এখন আমাদের জানার বিষয়, শর্টকাট। যে এই প্রশ্নটি শর্টকাট কেমন হবে, এটা শর্টকাট।
শর্টকাটটা কেমন হবে? আচ্ছা, এটা যদি আমাদের প্রথম বছরে তো মুনাফা সরল এবং কম্পাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই প্রথম বর্ষে, তাহলে এক বছর শেষে 800 টাকার মুনাফা কত হতো বলেন তো? 80 টাকা। এখন কথা হচ্ছে দ্বিতীয় বছর শেষে আবারও 80 টাকা হতো। কিন্তু যেহেতু এটি কমপ্লেক্স ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, যদি প্রথম বছর শেষে যে 80 টাকা হলো, এই 80 টাকার উপরে কি হবে, আবার ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে। সেটার হার কত হবে? 10%। তাহলে 10% হারে 80 টাকার ইন্টারেস্ট কত হবে? 8 টাকা। তাহলে আমাদের মোট ইন্টারেস্ট কত হচ্ছে এখানে? 80 80 160 যোগ 8, টোটাল 168 টাকা আমার ইন্টারেস্ট হচ্ছে। তাহলে আসল ছিল 800 টাকা, ইন্টারেস্ট 168, মোট মিলে কত হচ্ছে? 968 টাকা। এটি হচ্ছে এমসিকিউ এর জন্য শর্টকাট নিয়ম। ঠিক আছে, আমরা কি শর্টকাটটি বুঝতে পেরেছি? জি জি স্যার, স্যার, ক্লিয়ার। তুমি পরীক্ষার হলে এইভাবেই করব। হ্যাঁ, আমরা এত সূত্র বসিয়ে এভাবে করতে যাব না, তাহলে আমরা কভার করতে পারবো না। ওকে, নেক্সট আরেকটি প্রশ্ন দেখি। বার্ষিক শতকরা 10% হারে 100 টাকায়, 100 টাকার 2 বছর পর সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? আমরা প্রথম অংশ এ ইন্টু পি প্লাস 1 r টু দি পাওয়ার n এই সূত্র অ্যাপ্লাই করে বের করব। আরেকটা হচ্ছে এই যে সুদ সমান, সুদ সমান কত যেন ছিল সূত্র? আসল গুণ হার গুণ সময় ভাগ 100। এইভাবে দুইটা সূত্র বের করে এই দুইটার পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য বের করতে পারবো। আচ্ছা, এটা গেল তো বিধিবদ্ধ সূত্রের নিয়মে যেটা আমরা শিখেছি, এজন্য এখানে আমি আর এই সূত্রটি দেখাচ্ছি না, যেহেতু প্রথমে আমরা এরকম অনেকগুলো অঙ্ক করেছি। তো আমরা এবার মুখে মুখে এই প্রশ্নের উত্তরটা খুঁজি। যে সরল মুনাফার ক্ষেত্রে 100 টাকায় 10 টাকা মুনাফা হইতো, তাহলে 1000 টাকায় কত হবে? 100 টাকা মুনাফা এক বছরের জন্য। তাহলে 2 বছরের জন্য কত হবে? 200 টাকা। আচ্ছা, এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই যে এক বছর শেষে যে 100 টাকা হতো, সেই 100 টাকার উপরে কি হতো, আবার 10% হারে ইন্টারেস্ট অ্যাপ্লাই হতো। সেক্ষেত্রে কত হতো? আরো 10 টাকা বৃদ্ধি পেত। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমার মূলধন আহ, যে 1000 টাকা ছিল, তার উপরে মুনাফা কত পাচ্ছিলাম? 210 টাকা। তাহলে এই 210 টাকা এবং 200 টাকার যে পার্থক্য, সেটি তো আমাদের রিকোয়ার্ড আনসার, তাই না? পার্থক্য কত হচ্ছে? 10 টাকা। আচ্ছা, বুঝতে কার কার অসুবিধা হলো? ক্লিয়ার। স্যার এটা আর একবার একটু বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। আমাদের এখানে বলা হয়েছে যে 1000 টাকা, এটা রেট অফ ইন্টারেস্ট 10%। এখন এই অঙ্কটি 2 বছর পরে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য কত হবে, অর্থাৎ একই সাথে দুইটি অঙ্ক দেয়া আছে। একসাথে দুইটি অঙ্ক, এই অঙ্কটির একবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, একবার সরল মুনাফা বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটি তো আমরা সরল মুনাফা দেখা মাত্রই বের করে ফেলতে পারবো। 10% হারে 1000 টাকার এক বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে 2 বছরের সুদ কত হবে? 100 গুণ 2 মানে 200 টাকা। এখন চক্রবৃদ্ধি যে মুনাফা, সেটা তো প্রথম বছরে আমরা বলেছি যে প্রথম বছর শেষে মুনাফা একই হবে, সেটা সরল মুনাফা যা চক্রবৃদ্ধি মুনাফা থাকে। তাহলে এক বছর শেষে মুনাফা হচ্ছে 100 টাকা। এখন এই দ্বিতীয় বছর শেষে এই 100 টাকার উপরে কি হবে, আবার 10% হার ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে কত হচ্ছে? 10 টাকা। 10 টাকা। তাহলে এখানে আমি 10 টাকা বেশি ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে মোট 210 টাকা, আর সরলের ক্ষেত্রে হচ্ছে 200 টাকা। আর এই দুইটা পার্থক্য হচ্ছে কত? 210 বিয়োগ 200 মানে 10 টাকা। 10 টাকা। ঠিক আছে। জি স্যার। ওকে,
এবার আমরা এই অধ্যায়ের একদম লাস্ট ওয়ান, এই অঙ্কটি করলে এই অধ্যায়ে আশা করি যে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা বাসায় প্র্যাকটিস করলে আশা করি যে সব অঙ্ক বুঝতে পারবেন। ওকে, আমরা এই অঙ্কটি দেখি। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফার অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আমরা কি এই কথাটি বুঝতে পারলাম? উম, যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হচ্ছে। অর্ধ বছর মানে 6 মাস পরে ইন্টারেস্ট লাই হবে, 6 মাস পর পর। আমরা জানি যে অঙ্ক মানে হচ্ছে এই ক্ষেত্রে মুনাফা সবসময় 1 বছর হিসাব করা হয়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 6 মাস পর পর হিসাব করা হবে। 6 মাস পর পর যদি হিসাব করা হয় তাহলে সেক্ষেত্রে সূত্রটা একটু ভিন্ন হয়। এই যে সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটি হচ্ছে বাৎসরিক হিসাবে, বাৎসরিক। কিন্তু যদি আমার মান্থলি বলা হয়, হাফ ইয়ারলি বলা হয়, সেক্ষেত্রে সূত্রটি হবে এমন: এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এম এন। এখানে হবে এন। এই হচ্ছে সূত্র। এখানে এম আমরা তো আগে জানতাম। আচ্ছা, আমরা এখানে এম না লিখে আগে এন লিখি, এন এম লিখি, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে এন লিখেছি, এখানে এন এর পরে একটা এম বসিয়ে দিই। এন ইন্টু এম ডিভাইডেড বাই এন। এখানে আমাদের এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার মানে বছর যা ছিল। আর এই এন হচ্ছে যে আমরা কত সময় পর পর হিসেবটি করব তার হিসাব। এখানে অর্ধ বছর মানে কি, বছরে 2 বার, 2 বার, তার মানে এখানে আমাদের এম সমান হচ্ছে 2। জাস্ট এই ব্যতিক্রমটুকু মনে রাখতে হবে। আমাদের এখানে মূলধন কত, 10,000 টাকা। আমরা একটু এটা করে দেখি। 10,000 টাকা, এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 10%। 10%, সরি 20%। 20%, এটার আবার নিচে এম মানে কি, এই যে 2, যেহেতু বছরে 2 বার হিসাব করব, 2 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। 10% মানে কি, 10-এর 100। আচ্ছা, এখানে আমাদের এন হচ্ছে কত, টোটাল সময় কত দেয়া আছে? 2 বছর। তাহলে এন এর মান হচ্ছে 2 এবং এম এর মানও হচ্ছে 2। তাহলে 2 দুগুণ উপরে কত থাকছে? 4। তাহলে এটা আমরা এরকম কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকছে কত? এখানে থাকছে 1,000 যোগ 1,000, সরি 1,000 না, 1,010। আর পাওয়ার হচ্ছে কত, এখানে 2 দুগুণ 4। ব্যাস। তাহলে আমরা এখান থেকে কত পাইতে পারি? এখানে স্যার, বি 1,000 দিয়ে এর মান 10-এর এক গুণ হাজার করলে না, কত হবে? 10,000 না স্যার এখানে? এখানে কত লিখেছি, হ্যাঁ 10,000 হবে, সরি, এখানে হবে 10,000। ওকে, তাহলে এখানে গুণ করলে কত হবে? 10,000 গুণন 10 যোগ 1 ডিভাইডেড বাই 10 সমান 4। ভাগ 10। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, তা হচ্ছে
আচ্ছা, আমরা তো এরকম কোনো উত্তরে পৌঁছতে পারবো বলে আমার মনে হচ্ছে না। আমাদের পাওয়ার 4 থাকছে, কিন্তু এখানে তো বেশ বড় একটি সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, দেখেন তো কোথায় মনে হচ্ছে ভুল হচ্ছে অঙ্কে। কি ভুল হচ্ছে ধরতে পারছি না যে। উত্তরের সাথে তো আমাদের কাছাকাছি কোনো উত্তর আসে সূত্র না। হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, কিন্তু অঙ্ক করার সময় তো আমরা পি প্লাস আর এন দিয়ে দিয়েছি, এখানে ওয়ান প্লাস আর তো দিইনি। এখানে তার সূত্রে আমরা যখন এই যে ফার্স্ট এ সমান, স্যার এম এর মান তো নিচে স্যার দেই নাই, ওইটা মনে হয় ভুল হয়েছে স্যার হয়তো বা। স্যার এখানে আমরা যে পি এখান থেকে বের করে ইন্টু নিয়েছি, ওয়ান এই যে এখান প্লাস থেকে আর বের করে হবে। নিয়েছি, স্যার ওই স্যার মানে এম মানে তো ক্যালকুলেশনে টু। তো স্যার দুই দেন নাই স্যার, মানে 100 লিখছেন স্যার, ওইটা মনে হয় ভুল হয়েছে স্যার। স্যার 10/2 × 100 হবে না স্যার? না না, এখানে আমাদের তো রেট অফ ইন্টারেস্ট ছিল 20%। আমাদের রেট অফ ইন্টারেস্ট যে 20% ছিল না, এই 20% আমরা যদি টু দিয়ে ভাগ করি তাহলে 10% হয়, এই জন্য আমরা এখানে 10% লিখেছি। স্যার ওই যে মানে স্যার ক্যালকুলেশনে মান বসানোর সময় স্যার আপনি তো সূত্রে লিখছেন আর বাই এ, স্যার আর এর মান তো 10, ওটা ঠিক আছে স্যার। এখন এম এর মান তো স্যার হুম। 100 না স্যার, এম এর মান 2 তো। তো স্যার এখানে তো বসাইছেন 100, ওইখানে হয়তো বা স্যার একটু ভুলে, ওখানে 2 × 100 হতে পারে হয়তো বা। না, আমার পার্সেন্টেজটা তো ওখান থেকে উঠানো যাবে না, পার্সেন্টেজ তো থেকে যাবে। আমার পার্সেন্টেজটা তো থেকে যাবে ওখানে। তাই জি এই স্যার। যে এখানে এই পার্সেন্টেজের এটা তো একের সাথে যোগ হবে, এখানে 1,000 এই টাকাটা তো পরে এর সাথে গুণ হবে। স্যার এখানে সূত্র তো পি ইন্টু ওয়ান প্লাস আর ছিল। আচ্ছা, কেউ একজন সমাধান করেন তো। আচ্ছা, আমাদের যে নতুন ফর্মুলা এটা কি ঠিক আছে কিনা আরেকটু চেক করুন। আচ্ছা, এখানে কোথায় ভুল করেছি এবার আমি বুঝতে পেরেছি। ভুলটা হচ্ছে আমার এখানে এই পি দেখেন এখানে গুণ আর আকারে বাই ছিল, এম এর কিন্তু পরে আমি জি স্যার, জি এখানে স্যার, এখানে তো গুণ ছিল। ওয়ানের পরিবর্তে এই ভুলটা হয়েছে, হ্যাঁ, যার কারণে জি স্যার, জি কোনো স্যার। অ্যান্সারে আমরা পৌঁছাতে পারছিলাম না, ঠিক আছে। আপনারা আমার সাথে সাথে সবাই ভুল করে গেছেন, যার কারণে আমরা কোনো অ্যান্সারে পৌঁছতে পারছিলাম না, যে কোথায় ভুল হলো এটাও ধরতে একটু সময় লেগে গেল। জি স্যার। ওকে, আমরা সমস্যা নাই, রিক্যালকুলেশন করি, হ্যাঁ। আমাদের এখানে কত ছিল? পি মানে হচ্ছে 10,000। ব্যাস, এখানে হচ্ছে সূত্রের 1 যোগ, হ্যাঁ, ওই যেটা ছিল 10%, 10 এর 100, ইন্টু এন মানে হচ্ছে কত পেয়েছিলাম, 2 × 2 মানে 4। এখানে আমি একটু শর্টকাট দেখাচ্ছি যেহেতু আগেরবার দেখিয়ে দিয়েছি। তো আমাদের এখানে 10,000 থাকলো, এখানে কত হচ্ছে, 10 × 10 11-এর 10, 11-এর 10, এরপর 4। ব্যাস, এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, দেখেন আমাদের এখানে তো 10,000 থেকে গেল। এখন আমাদের যদি এমন থাকতো এ ভাগ বি, এটার পাওয়ার হচ্ছে 4, আমরা কি এটাকে এমন ভাবে লিখতে পারতাম, এ বি 4, বা A4 সমান বি ইন্টু বি বি পাওয়ার 4 মানে তো বি 4 বার গুণ, আমরা কি এমন লিখতে পারতাম? জি স্যার। ওকে, তাহলে সেই একই নিয়মটা আমাদের এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হয় দেখেন, 11-এর পাওয়ার 4 থেকে যাচ্ছে, আর নিচে এই 100-কে আমরা 4 বার গুণ করে দিতে পারি, ঠিক আছে। 1 শূন্য, 1 শূন্য, এখানে 1 শূন্য, 1 শূন্য, 1 শূন্য,
এক শূন্য, এক শূন্য, এক শূন্য কেটে গেল, তাহলে থাকছে ওয়ান। ওয়ান থাকা না থাকা একই কথা, তাহলে আমাদের অবশিষ্ট থাকছে কি 11 এর পাওয়ার 4। তাহলে আমাদের অপশন হবে কোনটি? খ নাম্বার। এটি 43তম বিসিএস এর প্রিলিমিনারির একটি অঙ্ক, 43rd বিসিএস। ঠিক আছে, বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমরা কি অঙ্কটি বুঝতে পেরেছি? জি স্যার। জাস্ট বছরে, এখন আমাদের এখানে বলা হয়েছে যে অর্ধবাৎসরিক, কিন্তু যদি কোয়ার্টারলি বলে, আমরা যখন ইংরেজিতে অঙ্কগুলো দেখবো, ব্যাংকের জন্য প্রস্তুতি নেবো, সেখানে দেখবেন যে প্রায় বলে কোয়ার্টারলি, কোয়ার্টারলি আচ্ছা। অথবা হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে কি? অর্ধ বছর, অর্থাৎ বছরে দুইবার। আর কোয়ার্টারলি মানে কি? এক বছরে মোট কোয়ার্টার কয়টি হয়? 4 কোয়ার্টার না? 3 মাস পর পর এক কোয়ার্টার। তাহলে কোয়ার্টার হলে তখন কত হবে? বছরে 4 বার। এখন বছরে যদি 4 বার হিসাব করা হয়, সেক্ষেত্রে কেমন হবে সূত্রটি? ঠিক আছে, এক বছরের জন্য এই সূত্রটি প্রযোজ্য হবে। অর্থাৎ বছরে যতবার হিসাবায়ন হবে, তত দিয়ে রেট অফ ইন্টারেস্টকে ভাগ করতে হবে এবং বছরের সাথে সেটিকে গুণ করতে হবে। ঠিক আছে, এই সূত্রটি মনে রাখলে আমরা এ ধরনের অঙ্ক করতে পারবো। মোটামুটি আজকে যা করানো হলো, এই 1 ঘন্টার ক্লাস, আপনারা বাসায় এই 1 ঘন্টার ক্লাসে যদি প্র্যাকটিস করেন এবং এই অঙ্কগুলো দেখেন, আশা করা যায় যে পরীক্ষায় যেমন অঙ্ক পড়ুক, সরল মুনাফা এবং প্রভিডি মুনাফার ক্ষেত্রে আপনারা পরীক্ষায় করে আসতে পারবেন। আমাদের ক্লাস এখানেই শেষ করে দিই নাকি? স্যার আমার একটা আর প্রশ্ন যদি ছিল। কোনো, হ্যাঁ প্লিজ। স্যার 11 নম্বর যে অঙ্কটা ছিল স্যার, ওইটাতে প্লিজ একটু যাবেন। 11 নম্বর 11 স্লাইড। নাম্বার। জি স্যার। স্যার ওকে। এখানে যে চক্রবৃদ্ধি যে মুনাফাটার যে সূত্রটা আছে, এই সূত্রে যদি আমরা আহ এই পয়েন্ট গুলা বসাই, তাহলে স্যার উত্তর কত আসবে এটা যদি একটু করে দিতেন। এই যে এইটি হচ্ছে সূত্র, আমার পাশে লেখা আছে। তো এখানে আমাদের 1000 টাকা হচ্ছে পি, জি স্যার। সূত্রের ওয়ান। আর হচ্ছে কত? 10%। জি স্যার। আর আমার এখানে টাইম কত? দুই নাম্বার অফ এন বছর হচ্ছে 2 ইয়ার। ব্যাস। তো আমরা এখান থেকে যদি এটা ক্যালকুলেশন করি, 1000 থাকছে, আর এখানে থাকছে 1/10। 1/10 মানে আমরা জি। লসাগু করে গুণ করলে কত হবে? 10+1/10, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে 11/10। 11/10 কে স্কোয়ার আছে যেহেতু, আমরা এরকম লিখতে পারি, জি স্যার একটা পারি। শূন্য, একটা শূন্য, এখানে একটা, এখানে একটা কেটে গেল, তাহলে উপরে থাকছে কত? 10। এই যেখানে একটা 10 থাকছে, আর এখানে 11 × 11 মানে 121। তার মানে এখানে কত 100। হচ্ছে? 1210 টাকা। তাহলে এটা হচ্ছে স্যার কি? তাহলে স্ববৃদ্ধি মূল। এটা জি হচ্ছে আমার স্যার। স্ববৃদ্ধি মূল 1210 টাকা। তাহলে আমার এখানে চক্রবৃদ্ধি মুনাফা কত হচ্ছে? 1000 টাকা বাদ দিতে হবে। জি স্যার। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মোট টাকা থেকে আমার মূলধনের টাকা যা আছে তা বাদ দিলে 210 টাকা। এই যে আমার এখানে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 200 টাকা, আর সরল মুনাফা কত ছিল? 200 টাকা। তাহলে এই জি দুইটার ব্যবধান কত? 10 টাকা। ঠিক আছে। 10 টাকা। স্যার ক্লিয়ার, হ্যাঁ, থ্যাংক এই ইউ জন্য স্যার। আমরা এই অঙ্কগুলো শর্টকাট পরীক্ষার হলে করব, যাতে দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে?